আজকে ৩টি বিষয়ের উপর কথা বলব। আপনারা সবাই হয়তো এই ৩টি বিষয়ের কোনো না কোনো একটা সমাধান বা সুরাহা খুঁজবার চেষ্টা করছেন। আপন মনে, অবচেতন মনে খুঁজবার চেষ্টা করছেন যে আসলে এই বিষয়গুলিতে কি হতে যাচ্ছে আমাদের দেশে। এক হলো যে হাদির উপর যে হামলা করা হয়েছে, এটির কারণ বিভিন্নভাবে আমিও এতদিন পর্যন্ত বলেছি। আর দ্বিতীয়ত নির্বাচন কি সঠিক সময়ে হওয়া উচিত কিনা বা হবে কি না আদতে, কি মনে হচ্ছে এখন আজকে এই সময়ে দাঁড়িয়ে। আর তৃতীয়ত হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এটি হলো যে হাদির এই ঘটনার পর দায় আসলে কারা নিল? এখানেই কি শেষ? দেখুন, হাদির ঘটনাটা ঘটল, আপনি শেষ পর্যন্ত শুনবেন, আমার ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন। আর আপনাদের একটা কথা বলে রাখি, আমি গালি দিয়ে কথা বলি না। সুতরাং আমার হয়তো বিশাল ভক্তকুল নেই। আপনারা যারা আমাকে ভালোবাসেন, তারা দল মত নির্বিশেষে সকল দলের পক্ষে আমি কথা বলি। বিএনপির কথা বলি, জামাত ইসলামের কথা বলি। যে ভালো করে তার পক্ষে কথা বলি, যে খারাপ করে তার সমালোচনা করি। সুতরাং সকল দলের মানুষ আছেন, সবাই আমাকে আজকে হয়তো সকালে গালি দেন, বিকালে আমাকে আবার আপনাদের মনের কথা বললে আপনারা আমাকে ভালোবাসেন। এতটুকু নিয়েই থাকতে চাই। আমি একদম এক পক্ষে কারো একদম পুরোপুরি বিশাল পূজনীয় জায়গাতে আমি থাকতে চাই না। কারণ আমাদের দেশের মানুষ সকালে পুজো করে তো বিকেলে লাথি মারে, এই হলো। আর যেহেতু আমি গালি জানি না, গালি না জানার মতো একটা বড় ধরনের ল্যাকিংস আমার আছে, সুতরাং আমি হয়তো আপনাদের প্রিয় জায়গায় সবসময় থাকতে পারবো না। আমার এখানে একটা দুর্বলতা রয়েছে। যেটা বলছিলাম, এই সরকারের আর হাসিনা সরকারের মধ্যে কোনো পার্থক্য আপনারা পাচ্ছেন? বলুন তো, এত বড় একটা ঘটনা ঘটলো, কত বড় একটা ঘটনা ঘটলো। হাদির যে জানাজার নামাজ হয়েছে, বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসটা আমার কাছে মনে হয় যে কোনো দেশের ইতিহাসে, যে কোনো দেশের ইতিহাসে এত বড় মুসলিমদের জানাজা হয়েছে কিনা আমি সন্দেহ করছি। এত বড় জানাজা হওয়ার সুযোগ নেই। এর একমাত্র কারণ, হাদি সবার ছিল, কোনো এক পক্ষের ছিল না। ঠিক আমি যেখানে থাকতে চাই, আমি হাদির মতো হতে পারবো না। তবে এটা ঠিক, হাদির হাদিকে কেউ নিতে পারেনি, নেয়নি। হাদিকে মূল্যায়ন করা হয়নি। এই যে আজকে যে ছেলেগুলি 24-কে পুঁজি করে পকেটে ঢুকিয়ে 24-কে বিক্রি করে এখন ওই এমপি মন্ত্রী হবার দৌড়ে আছে, এরাও যারা ওই নতুন নতুন দল করেছে, আমাদের পুরো 24-কে তাদের নিজস্ব বংশীয় সম্পদ বলে তারা সামনেও অনেক কিছু পাওয়ার আশায় দৌড়াদৌড়ি করতেছে, এরাও এই হাদিকে পাত্তা দেয়নি। আরও অনেক কথা এগুলি বলবো। হাদিকে পাত্তাও দেয়নি, হাদিকে তাদের কাছে ভিড়তেও দেয়নি। অনেক ঘটনা ঘটেছে। যেটা বলছিলাম, এই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের রিয়াকশন দেখেছেন? কোনো ধরনের সরি ফিল করতে দেখেছেন? এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দায়িত্বে যারা ছিল, অন্ততপক্ষে তাদের পক্ষে থেকে তো একটা প্রোটেস্টিংয়ের একটা এক্সপোজিশন তো দেখার কথা ছিল, যে হ্যাঁ, আমরা এই দায় নিয়ে আমরা আমাদের জায়গা থেকে পদত্যাগ করছি, আমরা দুঃখিত, আমরা এমন একজন মানুষকে রক্ষা করতে পারিনি, যেখানে সবসময় আমরা জানতাম যে ইলেকশনকে সামনে রেখে যে কোনো ধরনের বিপদ আসতে পারে। সেখানে কোনো একজন এমপি তো আর নাই যে দায়িত্বশীল এই সিন্ডিকেট সরকার, মানে হল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সিন্ডিকেট একটা সরকার চালাচ্ছে, এই সিন্ডিকেটের কেউ কি এ পর্যন্ত বলেছে যে এই দায় নিয়ে আমরা আমি সরে গেলাম অথবা আমরা সরে গেলাম? তাহলে শেখ হাসিনার আমলের মন্ত্রীরা যদি এরকম ধরনের আচরণ করে থাকে, আমরা কেন সমালোচনা করেছি? কেন তাদের সমালোচনা করে আমরা তাদেরকে পতন করতে বাধ্য করেছি, পতন হতে বাধ্য করেছি, এবং তাদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য সবাই নেমে পড়েছিলাম কেন? এই সরকার তাহলে কি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি? এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, এতটা মানে অপদার্থ, এতটা অযোগ্য আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা, ক্যাবিনেট যতগুলি আছে, এর মধ্যে কাকে আপনি যোগ্য বলবেন? লেখেন তো। আপনাদেরকে আমি বলি, আপনারা বলুন তো, এই 18 কোটি মানুষকে চালাবার মতো একজন যোগ্য লোক এই বর্তমান সিন্ডিকেট সরকারে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাটা আলাদা, ওনাকে সম্পূর্ণভাবে আলাদা মানে ডার্কে রাখা হয়েছে। আমি বিশ্বাস করি উনি সোশ্যাল মিডিয়া চালান না, উনি প্রচুর কাজ করতে হয়, সারা দুনিয়াতে ওনার কানেক্টিভিটি রাখতে হয় আমাদের দেশের প্রয়োজনে, কিন্তু ওনাকে যারা গাইড করে বাংলাদেশের বর্তমানে কারেন্ট ইস্যুসগুলি, তারা সম্পূর্ণ ওনাকে ডার্কে রেখেছে, অন্ধকারে রেখেছে, এবং তারা একরকম তাকে
সব কিছু থেকে দূরে রেখেছে। সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই, এই সরকারের যারা দায়িত্বে আছে, আইজিপি, কমিশনার, ঢাকার কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাঝখানে মাঝখানের মন্ত্রী একটা আছে, খোদা বক্স, এই খোদা বক্স সাহেবের কোনো কি দায় নাই? আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই আপনারা যদি মনে করেন এই লোকগুলির একসাথে এদেরকে তাড়ানো উচিত, এই ক্যাবিনেট থেকে প্লিজ এটাকে শেয়ার করে তাদের কান পর্যন্ত পৌঁছাই দেন। আপনারা তো এটা ওটা ভাঙতে যান, উচিত হলো আপনাদের এখনই এই শাহবাগ চত্বর মানে হাদি চত্বরে এখনই বসে এদের যতক্ষণ না পর্যন্ত এরা চেয়ার না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের এখানে ওঠা এটা হলো প্রধান দায়িত্ব। এখন পর্যন্ত এই নির্লজ্জ সরকারের একটা লোক এ দায় নেয়নি। কত বড় ঘটনা হয়েছে, হাদি আমাদের মাঝে আর নেই, হাদির কণ্ঠ আর আমরা শুনতে পাবো না। এটি কি হতে পারে? এই দায় কি কেউ নেবে না? এই হাদি চ্যাপ্টার কি এখানে শেষ? কোনোভাবে শেষ হতে দেওয়া যাবে না। হাদির মৃত্যুর পর আমাদেরকে অবশ্যই একটা না একটা উদাহরণ তৈরি করতে হবে যে এভাবে কারো জীবন গেলে এটা হবে। এই উদাহরণ যদি না তৈরি করতে পারি তাহলে সামনে আরও জীবন যাবে। আমরা এভাবেই চ্যাপ্টার ক্লোজ করে আবারও নতুন করে মৃত্যুর অপেক্ষা করতে হবে। প্লিজ এটা করবেন না। দল মত নির্বিশেষে অন্তত পক্ষে সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো ধরনের হুমকিকে সবাই একসাথে মোকাবেলা করুন, তাহলে সবাই বাঁচবেন। কেউ এককভাবে আর হুমকির সম্মুখীন হবেন না। আমার কথাগুলি লিখে রাখুন। আপনার প্রয়োজনে নিজেরা বিশ্লেষণ করুন। অন্ততপক্ষে সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে সবাই মোকাবেলা করতে হবে। এখানে কাউকে কোনোভাবে ছাড় দেওয়ার সুযোগ নেই। 2, নির্বাচন কি হওয়া উচিত? আমি মনে করি নির্বাচন অবশ্যই হওয়া উচিত। 12 তারিখ ফেব্রুয়ারির যত ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচনকে বানচাল করবার জন্য, পেছানোর জন্য, বিভিন্ন পাড়ার লোকজন যেভাবে সক্রিয় হচ্ছে, এই হাদির আপনার মনে রাখেন, হাদির যখন ঘটনা হলো এরপর প্রথম আলো, উদীচী, ছায়ানট এগুলি ভাঙতে যাওয়ার জন্য আপনারা অনেকে ডাক দিচ্ছেন, মনে করছেন অমুকের ডাকে তমুকের ডাকে বুঝে সবাই গেছে। যারা যাচ্ছে এদের পরিকল্পনা কী এটাও বুঝতে হবে। এরা কাদের হাতে হাত মিলিয়ে কী করছে এগুলি বুঝতে হবে। এদের উদ্দেশ্য কী? আমরা তো মনে করি আমি ডাক দিচ্ছি বুঝি চলে গেছে, ভাঙতে এত সহজ না। যারা ভাঙতে গেছে তারাও কারা এটাও বুঝতে হবে। আমার ডাকে কি আদতে আমার সেই দেশের পক্ষের মানুষ যাচ্ছে কি না সেটাও বুঝতে হবে। যারা যাচ্ছে তাদের উদ্দেশ্য কী এগুলিও বুঝতে হবে। এত সহজ না হিসাবগুলি। এখন সামনে 12 তারিখ নির্বাচন যদি না হয় তাহলে ধরে নিতে হবে হাদির মৃত্যু, হাদির যে ত্যাগ আবারও বৃথা যাবে। আমরা হাদিকে আবারও খুন করব যদি আমরা 12 তারিখে নির্বাচন একটা না করাতে পারি। কারণ হলো তৃতীয় শক্তি চাচ্ছেই যে নির্বাচন বানচাল করতে। দেখেন, হাদির এই ঘটনার পর যখন এই ভাঙচুর হলো, আমাদের দেশের প্রশাসনকে এতই দুর্বল, একটা জায়গায় এই প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করবার জন্য এগিয়ে আসেনি। তার মানে তারা চাচ্ছে এরকম একটা সিন ক্রিয়েট হোক। খুবই 2+2 4। দেখুন আরও অনেক কিছু আছে, আমি জাস্ট তাড়াহুড়ো করে বলছি, ভিডিওটা শেষ করবো এখনই। আপনারা একটু মিলিয়ে দেখবেন, একটু মাথাটা খাটান, একটু মাথা খাটান। বিএনপি, জামাত ইসলামের দাবি নয়, এটা এখন আমাদের সবার দাবি হওয়া উচিত। নির্বাচন হতেই হবে, এই সরকারকে এখান থেকে তাড়াতে হবে। এরপর অন্য কোনো শক্তি কোনোভাবেই যাতে সুযোগ না পায়। অবশ্যই এরপর প্রয়োজনে একটা গণতান্ত্রিক সরকার আসার পর, প্রয়োজনে 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর, হোয়াটএভার, যদি কোনো সংকট আসে আবারও নির্বাচন হয়, আবার গণতান্ত্রিক উপায়ে নতুন সরকার আসবে। কিন্তু এখন একটি নির্বাচন অবশ্যই হওয়া উচিত, যেটির পক্ষে আমিও ছিলাম না। আমি মনে করি যে এখন নির্বাচন হওয়া উচিত, কারণ এখানে অনেক ধরনের ষড়যন্ত্রের ডালপালা চতুর্দিকে ছড়াচ্ছে। এই ব্যাপারে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। 3 নাম্বার, আমরা এই যে ঘটনাগুলি হচ্ছে এগুলির দায় কি শুধুমাত্র এই প্রশাসন সরকার এগুলির দায় আমাদের যারা রাজনৈতিক দলগুলো রয়েছে। রাজনৈতিক দলগুলোকে যদি এখন আমরা সচেতন না করতে পারি যে এই মুহূর্তে সহাবস্থান, সহমর্মিতা এবং একে অপরের সাথে পাশাপাশি দাঁড়িয়ে সামনের সময়কে মোকাবেলা করবার জন্য দলগুলোর মধ্যে সমন্বয়টা খুবই প্রয়োজন। বড় যে দলগুলি রয়েছে তাদের মধ্যে সমন্বয় খুবই প্রয়োজন। তবেই সবাই একসাথে, দেখুন আপনারা এখন হয়তো ভোটের জন্য, এই যে জামাত ইসলাম আর বিএনপি এখন মুখোমুখি শুধুমাত্র ভোটের জন্য, আর কিচ্ছু না। এই যে 71কে সামনে আনা, 72কে সামনে আনা, 73 নিয়ে ঝামেলা, 24 নিয়ে ঝামেলা, সবই আওয়ামী ভোটার আর অন্যান্য নিজেদের ভোটার
কিভাবে নিজেদের পক্ষে আনার জন্য, আর কোনো কিছু নাই। কিন্তু এই করতে গিয়ে যে ঘৃণার চাষ করা হচ্ছে, এতে করে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এই ঘৃণার চাষ বা এই কথাগুলির মর্মার্থ সব নেতাকর্মীরা বোঝেন, আপনাদের বুঝতে হবে। আপনারা যারা ওই বড়, বড় মাথাওয়ালা যারা মনে করছেন যে আমরা তো এই কারণে করছি, ছোট মাথাওয়ালারা এগুলি ভাবে না। তাদেরকে বোঝানোর জন্য আরও সময় দেওয়া উচিত। এই মুহূর্তে এখনো পর্যন্ত নতুন ২৪০০ পরে মাটিটা এখনো কাঁচা রয়ে গেছে। আপনারা এই কাঁচা মাটি নিয়ে নাড়াচাড়া করেন না। তাহলে কখনোই কোনো কিছু গড়তে পারবেন না। আগে গড়েন, এরপর এটাকে নিজেদের মতো করে সাজাতে পারবেন। এর আগে যদি টানা হেঁচড়া করেন, তাহলে এটা গড়তে পারবেন না। একদম বারবার ভেঙে পড়বে। আর বারবার ভেঙে পড়লে এমন এক সময় আসবে, তখন আর এটা দিয়ে কিছু বানাবার সুযোগ থাকবে না। ধন্যবাদ। ভালো থাকুন। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আমি সবার ভালোর জন্য কথাগুলি বলি। দেশের মঙ্গল চাই, আপনাদের সবার মঙ্গল চাই। ধন্যবাদ। আর মনে রাখতে হবে, শেষ করছি আরেকটা কথা মনে পড়ল। আমি যতগুলি কথা বলেছি এই পর্যন্ত, আমি বিশাল কোনো পণ্ডিত নই। তবে সেই ২৪-এর পরবর্তীতে, এর আগে থেকে বলেছি সেগুলি ২৪-এর পরই বলেছিলাম, এই পোলাপানগুলি ক্যাবিনেটে নেওয়া হয়েছে। এই সরকার বেশি দিন, এই ছেলেদেরকেও শেষ করে দেওয়া হয়েছে, ২৪কেও শেষ করে দেওয়া হবে। আমি যখন লিখেছিলাম, যেদিন ক্যাবিনেট গঠন করা হয়েছিল, ওইদিন লেখার পর আমাকে ইচ্ছামতো মানুষ গালাগালি করছে যে, "তুমি বেশি কথা বলো, তুমি এই সেই", এইগুলো আমাকে কথাগুলিকে তোয়াক্কা করেনি। অনেক আ নেতিবাচক কমেন্ট পড়েছিল। আজকে সেই এক জায়গাতে এসছে। আমি যা বলেছি সেটাই হয়েছে। ২৪কে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে তারা। এরপরে দেখুন, হাদির ব্যাপারে আমি অনেকগুলি ভিডিও করেছি। কোনো ভিডিও মিথ্যা হয়নি। সবগুলো ভিডিওতে আমার কথাগুলি সঠিক হয়েছে। থ্যাঙ্কস আল্লাহর কাছে। অন্ততপক্ষে আপনাদের কাছে কিছু বলবার সেই শক্তি আছে। ভালো থাকুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম।